নমস্কার, আমি রত্নদীপ রায় আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি ত্রিপুরার আলোকের আরও একটি পর্ব নিয়ে। এই পর্বটিতে আমরা এসেছি রাজ্যের একজন বিশিষ্ট সঙ্গীত জগতের লোক, সঙ্গীত সংগঠক এবং বিশিষ্ট তবলা শিল্পী শ্রদ্ধেয় কালীপদ ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে। আমি পরিচয়ের দরকার পড়ে না, জেঠুর রাজ্য নমস্কার। সবাই ওনাকে চেনেন। আমাদের সঙ্গীত চর্চায়, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত চর্চায় ত্রিপুরা রাজ্যের একটি পিলার বলা যেতে পারে ওনাকে, জেঠুকে। দীর্ঘদিন ওনার অভিজ্ঞতা, এই সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত থাকা, সঙ্গীত সংগঠক হিসেবে ওনার বিশেষ অবদান, রাজ্যের সঙ্গীত চক্র, ত্রিপুরা সঙ্গীত পরিষদের মতো বিভিন্ন প্রতিষ্ঠান ওনার হাতে গড়া। আমি আজকে ওনার কাছ থেকে শুনবো, বিশেষ করে শুনবো ত্রিপুরা রাজ্যের, বিশেষ করে আগরতলা শহরের শাস্ত্রীয় নৃত্য চর্চার বিভিন্ন ইতিহাস সম্পর্কে ওনার কাছ থেকে জানবো। আপনাদেরও ভালো লাগবে। অনেক না জানা তথ্য যেটুর কাছে আজও রয়েছে, যা শুনতে পেরে, জানতে পেরে আমাদের আগামী প্রজন্মে অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। তাই এই পর্বটিতে আমি খুবই আনন্দিত জেঠুকে পেয়ে। জেঠুর কাছ থেকে অনেক কিছু জানবার আছে। আমি কোন দিক থেকে শুরু করলে ভালোভাবে বুঝতে পারছি না, তবে আমি যেটা জানতে চাইবো, আপনি তো অনেক দিনের এই জার্নি, নাই করেও 70 বছরের মতো আপনি ত্রিপুরা রাজ্যের সঙ্গীতকে দেখেছেন পাশ থেকে। নিজে সঙ্গীত চর্চার সঙ্গে যুক্ত 60 বছর বা তার বেশিও হতে পারে, বেশি হবে। এই পুরো যাত্রায় আপনি অনেক শিল্পীকে এখানে তৈরি হতে দেখেছেন, অনেক শিল্পীকে হারিয়ে যেতে দেখেছেন, বাইরে থেকে বহু শিল্পীকে এনে এখানে সঙ্গীতের বাতাবরণ তৈরি করার ক্ষেত্রে আপনি বিশেষ ভূমিকা রেখেছেন। আপনি যদি একদম আমাদের মিউজিক কলেজ বা তারও আগের আমাদের অনিল কৃষ্ণ সঙ্গীত বিদ্যালয়, স্মৃতি বিদ্যালয় যেটা, বা আমাদের সরকারি সঙ্গীত মহাবিদ্যালয় যেটা, সেটার একটু ইতিহাস সম্পর্কে যদি একটু আগে বলেন। হ্যাঁ, অবশ্য বলতে কোনো আপত্তি নেই। অনেক দিনের কথা, যদিও আমার বয়স হয়ে গেছে, আমার মেমোরিটা মোটামুটি সার্ভ করে বলেই হয়তো আমি কিছুটা আভাস বা কিছুটা যে ছিল সঙ্গীতের আবাহ বা পণ্ডিতজিরা যারা এখানে গান বাজনা করতেন, তারা ব্যাপারে কিছুটা নিশ্চয়ই বলতে পারবো, যেহেতু আমার মেমোরিটা একটু ভালো আছে বলেই আমি সাহস পাচ্ছি আর কি। ধারণা আমাদের সঙ্গীত মিউজিক কলেজ যেটা, এটা অনেক পুরনো। সেটা মেইনলি প্রয়াত পুলিন দেব বর্মন, ওনার জন্যই সঙ্গীত মিউজিক কলেজটা হয়েছে, এটা আমি বলতে পারি। কারণ উনি লেখাপড়া খুব একটা ছিলেন না। ওনার বাড়িতেই বীর বিক্রম সঙ্গীত মহাবিদ্যালয় বলে সাইনবোর্ড লাগিয়ে এখানে ক্লাস করতে 2-4-5 জন যেতেন আর কি। তখন উনি মহারাজা থেকে 25 টাকা মাসিক একটা ভাতা উনি পেতেন আর কি। তো যাই হোক, ওখানে আর কতজন ওনার বাড়ি ঘরে সাইনবোর্ড লাগিয়ে কত আর ছাত্রছাত্রী এখানে ঢোকানো যাবে, সম্ভবপর হবে না। তারপরে আমাদের উমাকান্ত স্কুল, তো রাজবাড়ির আমলের, রাজার আমলের স্কুল এটা উমাকান্ত। সেই উমাকান্ত স্কুলের একটা প্রাইমারি সেকশন ছিল, আলাদাভাবে কিছুটা দূরে দালান ছিল, সেখানে প্রাইমারি সেকশন হতো। যাই হোক, এই পিটি মাস্টারকে বলে টলে ওখানে এটা শিফট হয়ে ফাইন আর্টস একটা, বীর বিক্রম ছিল না, ফাইন আর্টস সঙ্গীত বিদ্যালয় দিয়ে এখানে শুরু হয় আর কি। মহান্তর প্রাইমারি সেকশনে শুরু হয় শনিবার বিকাল আর রোববার সকাল বিকাল পুরোটাই। সেখানেই সুপ্রা, আমাদের এখানকার গায়িকা সুপ্রা দাস, তাপসী দাস, ঝর্ণা দেব বর্মন, অনিল ঘটক, পিনাকপানি গুপ্ত, অশ্বিনী বিশ্বাস, প্রয়াত অশ্বিনী বিশ্বাস, ওনারা কাজ করতেন ছাত্রছাত্রীদের নিয়ে। ওনারা গান বাজনা শেখাতেন। সেটা আমার ছোটবেলায়, আমার মনে হয় সেটা ছিল আমি 1959-এ স্কুল ফাইনাল পাস করছি। তারও আগে 56-57 এরকম সময়ে আমার কথা আমার মনে পড়ে। 59-এ আমি স্কুল ফাইনাল পাস করেছি। করে আমি এই মিউজিকের দিকে একটু অগ্রসর হওয়ার মানসিকতা তৈরি হওয়াতে আমি তবলা নিয়ে কাজ করা শুরু করলাম আর কি। যাই হোক, তখন আমাদের সচিন সিং ছিল এই বলবো যে ত্রিপুরার একমাত্র লোক
যিনি ত্রিপুরা সম্বন্ধে ভাবতেন, ত্রিপুরার লোক সম্বন্ধে ভাবতেন, ওনার কারণে এই সঙ্গীত মহাবিদ্যালয় সরকারিভাবে পরিবর্তন হইল। এবং যার জন্য উনি নিজে তো করবেন না, উনি একজন বিখ্যাত বিশাল লোক ছিলেন, বলেন চিফ মিনিস্টারও তো অনেক পরে হয়েছেন, চেয়ারম্যান ছিলেন। তো যাই হোক, উনি ভার দিচ্ছেন JN চ্যাটার্জি, গোবিন্দ নারায়ণ চ্যাটার্জি। উনি ছিলেন বেসিক্যালি MBB কলেজের প্রিন্সিপাল। ওনাকে আনা হলো এডুকেশন ডাইরেক্টরেটে, ডাইরেক্টর অফ এডুকেশন। ওনাকে বলা হলো, উনি তখন করলেন কি, এই সঙ্গীত মহাবিদ্যালয়কে কীভাবে গভর্নমেন্ট সরকারিভাবে এটাকে করানো যায়, সমস্ত দায়িত্ব নিয়ে উনি ওই কলেজটা গঠন করলেন। সেখানে সিনিয়র লেকচার হিসাবে পুলিন দেববর্মনকে সিনিয়র লেকচার হিসেবে উনি প্রপোজ করলেন, কিন্তু প্রিন্সিপাল হিসাবে প্রপোজ করলেন না। কেননা ওনার লেখাপড়া যোগটা খুব কম ছিল বলে প্রিন্সিপাল দেওয়াটা অসম্ভব ছিল না। কারণ একটা সার্ভিস রুল যখন তৈরি হবে, সার্ভিস রুল তৈরি হবে নট ফর দি 5 years, নট ফর দি 10 years। এটা বিখ্যাত লোকজন আরও আসতে পারে, আরও তৈরি হতে পারে, তারাও তো প্রিন্সিপাল হতে পারে। সেই সমস্ত চিন্তা মাথায় রেখেই একটা সার্ভিস রুল তৈরি করছিল কি, সেই সার্ভিস রুল অনুযায়ী ওনাকে প্রিন্সিপাল বানাতে উনি পারেন নাই। যদিও তখন দুবে সাহেব ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সচিন সিংয়ের আদেশে ওনাকে নিয়ে দিল্লিতে ইউপিএসসি ইন্টারভিউ দেওয়াইয়া ওনাকে আইনা এখানে সিনিয়র লেকচারশিপটা কনফার্ম করলেন। আর বাকিরা সব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শুভ্রা বা তাপসী বা ঝর্ণা দেববর্মন আর বাকি যারা ছিল তারা ছিল ইনস্ট্রাক্টর করে কলেজ শুরু হলো আর কি। এইটুকু বলতে পারি যে এটা ত্রিপুরা রাজ্যের একটা বিশেষ ঘটনা, যে একটা বিশাল কাজ উনি করে গেছেন সচিন সিং এবং গোবিন্দ নারায়ণ চ্যাটার্জি। এখানে নাচটা কিভাবে শুরু হলো? তখন যতটুকু আমার কিন্তু একটা সত্যি কথা বলতে কি, সঙ্গীত মিউজিক কলেজে আমার আড্ডা ছিল। সন্ধেবেলায় চাকরি করতাম, আমার চাকরি হয়েছে 1960-তে। এই চাকরি করে করে সন্ধ্যাবেলা কি করব, তবলা বাজাবো, হয়তো রেয়াজ করবো রাত্র 8টা-9টা থেকে। বাকি সময়টা কি করব, এই মিউজিক কলেজে গিয়ে বসে থাকতাম। কিন্তু আমার চোখে আমি যা দেখেছি, এখানে যন্ত্রের মধ্যে ছিল উৎপল কৃষ্ণ দেববর্মন, অনাথ দেববর্মন, অনাথ দেববর্মন। নাচের মধ্যে ছিল বিহারী সিং, ওনার সঙ্গে আরো বঙ্কিম সিং, আরো রাজগোপাল সিং টিং দু একজন থাকতে পারে। কিন্তু আমি আর একমাত্র অনন্ত দেববর্মা ছিল নাচে। তো যতটুকু দেখেছি, আমার চোখে কোনোদিন এরকম পড়ে নাই, বা আমি দেখতে পাই নাই যে কত্থকের তালিম কেউ দিছে। কত্থক নৃত্যটা এখানে আমি কোনোদিন দেখি নাই, কত্থক কথাটার উচ্চারণ করতেও কাউকে আমি দেখি নাই। সত্যি কথা আমার বলতে গেলে ভারতনাট্যম এগুলো হয়তো, প্লাস যদি কোনো অনুষ্ঠান হতো সেখানে অনন্ত বাচ্চাদের নিয়ে ট্রেনিং দিত গানের মাধ্যমে, নাচের মাধ্যমে। কথাগুলি নাচের একটা ট্রেনিং দেওয়াতেন অনন্ত দেববর্মা। যিনি অনন্ত দেববর্মা, উনি ভারতনাট্যমের দিকে ঝোঁক ছিল, প্লাস মেনলি ছিল দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের নাচগুলো নিয়ে উনি চিন্তা ভাবনা করতেন, এবং দক্ষিণ ভারতের সাজেই উনি ওনার প্রেজেন্টেশনটা ছিল নাচের। এটা কি ভরতনাট্যম ছিল না, কথাগুলি যে ওই মানে সাজ বসছে একটু দক্ষিণ ভারতে যে সমস্ত নাচ মাছ হটু পিঠা তাদের পুড়িয়ে টুড়িয়ে গান টান বন্ধ করে করে এই সমস্ত নাচই উনি করতেন। আর এদিকে সাধারণত নাটক ফাটক বা হেনাতেনার দিকে উনি রিহার্সাল করাতেন। সাধারণত রবি ঠাকুরের গান, নজরুলের গান, এই গানগুলো উনি কম্পোজ করতেন। কম্পোজ করে মেয়েদের ছেলেদের নাচাতেন। এই নাচে প্রতিদিনই চক্রবর্তীকে আমি অনেক ছোটবেলায় দেখেছি, অশ্বিনী বিশ্বাস ওনার সঙ্গে সংযোগ করতেন। কোনোদিনও আমি কত্থকের, যে কত্থকটা হচ্ছে কি একদম ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীতের বাধা, তালে লয়ে মাত্রায় আরে কোয়ারে, এগুলো আমি কোনোদিন, তখন আমি সমস্ত বুঝি, কারণ তবলার প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ ছিল। বিশেষ আকর্ষণ ছিল একগুণ দ্বিগুণ চৌগুণের মধ্যে তাকে তবলা চৌগুণ করবে, আর যে নাচবে তাকে করতে হবে পায়ে হাতে, সেই একসঙ্গে এসে একটা ধার মধ্যে পৌঁছতে হবে, তা না হলে এটা কত্থক হবে না। ঠিক।
আচ্ছা, যেটু একটা জিনিস একটু জানতে চাইবো, আমরা বিভিন্নখানে জেনেছি যে আমাদের মিউজিক কলেজের মধ্যে বিহারী মাস্টারমশাই কত্থক নাচ শেখাতেন, মানে কত্থকের টিচার হিসেবে ছিলেন। তাহলে ব্যাপারটা মানে উনি কি প্রথম মণিপুরি নাচ শেখাতেন বা কত্থক নাচ শেখাতেন বলে যেটা জানা যায়? আমি কোনো বিহারি শিল্পী কোনোদিন আমি দেখি নাই কত্থক নাচ নাচতে। মণিপুরি নাচটা আমি দেখেছি, কারণ মণিপুরি নাচটা বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত ভালোবাসতেন। মণিপুরি নাচটা অত্যন্ত ভালোবাসতেন, এটা একটা সিলেবাস ছিল। মণিপুরি নাচ উড়িষ্যা এই সমস্ত কিন্তু একটা সিলেবাসের মাধ্যমে এই নাচ শেখানো হতো। হ্যাঁ, বিশেষ করে মণিপুরি নাচটা এই যে শিখল মণিপুরীদের সেই শিখল সিলেবাস অনুযায়ী আমাদের ঝর্ণার বাবা হেমন্ত কিশোর দেব বর্মন তৈরি করে উনি খোল বাজিয়ে দেখিয়েছেন এবং বলেছেন, দেখ তোরা এই মণিপুরি খোল কিভাবে বাজাতে হয়, এভাবে খোল বাজালেই চলে না। আমরা তো খোল বাজাই, কীর্তন করি, হ্যান করি, কিন্তু মণিপুরিরা যারা খোল বাজায় এটা একটা সিস্টেম আছে, সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী এই খোল বাজাতে হয়। এটা কিন্তু অত্যন্ত ভালোবাসতেন। মানে আমরাও যা দেখেছি এগুলা শিক্ষা নেওয়ার মতো, যে সত্যিই তো এটা আপনাদের তো আমরা না। মণিপুরি ড্যান্স ফ্যান্সটা যথেষ্ট, বিশেষ করে রাস পূর্ণিমা যারা এই মণিপুরি মেয়েরা নাচ হয়েছে খুব রেসপেক্টেড নাচ, রেসপেক্ট করতে হয়। মণিপুরের কথা বলছেন যেটা, এই প্রসঙ্গে একটু জানবো। মানে আমরা শুনেছি যে আমাদের রাজ দরবারে মণিপুরি রাজারা মণিপুরি রাজকন্যাদের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হওয়ার পরে আগরতলাতে মণিপুরি নাচের প্রচলন রাজ দরবারে হয়েছে। সেই সম্পর্কে কি আপনি? এটা ছিল, যেমন রাজবাড়িতে তো আমি ঢুকতে পারতাম না, তখন তো পোলাপান করে, বাংলাতে পোলাপান, ছোট তো রাজবাড়িতে ভয় পেতাম। রাজবাড়িতে ঢোকা, রাজবাড়িতে বসা, গিয়ে বড়দের সঙ্গে, সেটা তো ভাবনার অতীত ছিল, কাজে আমরা যেতে পারতাম না। তবে শুনেছি যে মণিপুরি ডান্সটা খুব প্রাধান্য পেত রাজ দরবারে, খুব প্রাধান্য পেত। এমনিতে আপনারা যে জায়গাটাতে বললেন যে মিউজিক কলেজ হয়েছে, সেখানে সিলেবাস যুক্ত শেখানো ব্যাপারটা শুরু হয়েছে, ঠিক এখন যে কত্থকটা আগরতলায় দেখতে পাওয়া যায়, মানে আগের তুলনায় মানে দেখা যায় যে কত্থকের পারফরমেন্স বা আমি যে নাচগুলো আমরা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সঙ্গীত চক্র বলে একটা সার্কেল করেছিলাম। এখানে শুদ্ধ ক্লাসিক্যাল গান বাজনাই করবো বলে, সেটা আমি শুধু একা না, আমার গুরুদেব মানে যুগল সরকার, উনি আমাকে তালিম দিয়েছেন অনেকদিন। যুগলবাবু আর আমি মিলে, দুজনে মিলে এই চক্রটা গড়ে তুলি। এবং মিডনাইট, হোল নাইট, এই হোল নাইট আমরাই করি। হোল নাইট করতে গিয়ে আমাদেরকে পরিষ্কার বলেছিল প্রয়াত কেরামত খান সাহেব, উস্তাদ কেরামতুল্লাহ খান, বলে যে দেখ আগে মিডনাইট কর, মিডনাইট অর্ধেক রাত্র পর্যন্ত করে করে কানটা পাকা হয়ে যায়, মানুষের জনসাধারণের কানটা পাকা হলে পরে হোল নাইট করবি, না হলে লোক থাকবে না, বুঝবে এগুলো কি করছে, এগুলো ভালো লাগে না, এই সমস্ত বলবে, লোক থাকবে না। আমরা যখন হোল নাইট শুরু করলাম, আমাদের ভয় ছিল যে হোল নাইটের লোক থাকবে কিনা, হোল নাইট করতে পারবো কিনা। কিন্তু যখনই আমরা প্রথমভাবে আমরা হল নিয়ে খুব ব্যস্ত ছিলাম, ব্যস্ত হয়েছে অনেকবারই। আলটিমেটলি তুলসীপতি স্কুলের পেছনে একটা হল ছিল, 400 লোক এখানে হতো আর কি। সেখানে আমরা প্রথম অনুষ্ঠান করি চিন্ময় লাহিড়ী। মহালয়ার দিনে চিন্ময় লাহিড়ীকে আমরা এনে মহালয়ার দিনে সকালবেলা বিলাসখানি টরি উনি গান করে দিলেন। আরেকটা জিনিস কথা বলতে হয়, এই বিলাসখানি টরি গেয়েছেন, হলে মাতো রয়ে গেছে, তারপরে ওনাকে রেখে গানটা করার জন্য উনি করেছেন। সেটা কোনো বড় কথা না। আমরা যখন শুরু করলাম, তারপরে আমাদের কেরামত খান সাহেব এলো, এই তুলসীপতির হলে আমরা করলাম। সেখানে আমরা হোল নাইট করেছি। পরে আলাউদ্দিন কেরামতুল্লাহ খান সাহেবের কথা মেনে আমরা অনেক 2-4টা মিড নাইট করলাম। তারপরে আমরা হোল নাইটে শুরু করলাম। দেখুন, মাঝখানে একটু জিজ্ঞেস করবো, এই যে আপনাদের সঙ্গীত চক্র শুরু করলেন যুগল স্যার সহ, মানে এটা কবেকার ঘটনা, মানে কখন এটা শুরু হলো সঙ্গীত চক্র? 70 পরে। আচ্ছা, আমরা যখন মানে মোটামুটি বুঝি না, গানের সঙ্গে যুক্ত হয়েছি, আমরা তখনও দেখি 70 পরে, ধরে নাও 71 এর পরে যুদ্ধ হলো আমাদের, বাংলাদেশ হয়ে গেল, তারপরে আমরা জোর দিয়ে লাগলাম আর কি।
আমরা উদয়পুরেও বা বিভিন্ন জায়গায় সঙ্গীত চক্রে সঙ্গীত চক্রের দেখেছি আমরা একটা ব্রাঞ্চ হিসেবে প্রয়াত বিনয় ভূষণ দেব সঙ্গীত চক্র নামে অনুষ্ঠান করতো। সেটার অ্যাফিলিয়েশন, মৌখিক অ্যাফিলিয়েশন আমার থেকে নিয়েছে কালী ভাই। আমার বিনয় ভূষণ ছিল আমরা বাল্যকালে বাল্য বন্ধু, আর আমি সঙ্গীত চক্র অনুষ্ঠান করবো 100 বার। তুমি করো, তোমরা মানিক বাবু, হ্যাঁ মানিক চক্রবর্তী, ওনাকে বললাম হ্যাঁ আমরা করবো। 71-72-এর সমসাময়িক সময় সঙ্গীত চক্র শুরু হয়। হ্যাঁ। আচ্ছা, আপনারা কি তখন বাইরে থেকে শুনেছি বিভিন্ন কত্থক নাচের বা বিভিন্ন নাচের শিল্পী, বহু নামী শিল্পী এনেছেন? হ্যাঁ, সে সম্পর্কে আপনি প্রথমে আমরা আনি সুমিত্রা মিত্র হাজরার দিকে বাড়ি। ওনার বাড়িতে গিয়ে এখনকার যে তবলিয়া সঞ্জয় মুখার্জি, উনি গিয়ে প্র্যাকটিস করাতেন। হ্যাঁ, পরবর্তী সময়ে শুনেছি না জানি আমি, মোটামুটি আমার সঙ্গে কথা হয়েছে, সুমিত্রাটি উনি গৃহিণী হিসেবে গ্রহণ করেছেন। এই সুমিত্রা এসে প্রথম নাচেন এই রবীন্দ্র হলে সুমিত্রা মিত্র প্রথম নাচ। এরপরে আনি রানী খানম, বিখ্যাত রানী খানম সাবির খা বাজিয়েছিলেন দিল্লি থেকে। তারপরে পরপর 3 বছর আমরা আনলাম মায়া চ্যাটার্জি। আমি বলবো দি গ্রেট। মায়া চ্যাটার্জির মতো নাচ আমি দেখি নাই। কেরামত খাসেব নিজে সঙ্গত করতেন, কেরামতুল্লাহ। ওনার যে দীর্ঘ সময়, যে আমি তো আগেও বলেছি যে এই কত্থক ব্যাপারটা যে হবে, কত্থক ব্যাপারটা তালে লয়ে তবলার সঙ্গে একটা মাখামাখি ব্যাপার যদি না হয় তাহলে কত্থকটা হবে না। এটা পুরাপুরি শাস্ত্রীয়। এটা তালে লয়ে দ্বিগুণে চৌগুণে মিলতে হবে। এক জায়গায় তবলা আসতে হবে, এক জায়গায় তার পা হোক হাত হোক দেখা দিতে হবে। পাশাপাশি নেচে গেছে চিত্রেশ দাস, একই রকম মায়া চ্যাটার্জির মতো চিত্রেশ দাস নেচে গেছে। এরকম বহু গুণী শিল্পীদের আপনারা তখন এনেছিলেন। হ্যাঁ, তার পরবর্তী সময়ে হয়তো আগরতলায় শাস্ত্রীয় নাচের একটা ভালো পরিমণ্ডল তৈরি হতে লাগলো এগুলো দেখে। এই সমস্ত এই মিডনাইট আর হোল নাইট বড় কথা না, আমরা এই ক্লাসিক্যাল অনুষ্ঠানটা করার ব্যাপারে প্রচুর একটা সৃষ্টি হলো আর কি। ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি, সেটা তবলাই হোক, সেটা যন্ত্রই হোক, সেটা গানই হোক, এটার প্রতি একটা মানুষের আকর্ষণ বেড়ে গেল। হ্যাঁ, যেমন সত্যি কথা বলতে কি, আমরা যখন টিকিট বিক্রি করতে গেছি, বাড়ির ছেলে মেয়েরা ক্লাস 9-10-এ পড়ে, যে একটা টিকিট রাখো আমাদের সঙ্গীত না, এটা বাবার ফাংশন, এটা বড়দের ফাংশন। উচ্চাঙ্গ সঙ্গীত বড়দের ফাংশন, আমাদের নয়। আমাদের হচ্ছে আধুনিক রবীন্দ্রসঙ্গীত ইত্যাদি। এরকম একটা, কিন্তু আমরা এই সমস্ত অনুষ্ঠান করার পরে একটু জেড পাগল হয়ে গেল যে আরে বিশাল আর্টিস্ট পাওয়া যায়। যেমন একটা কথা বলেছিল অনাথ বন্ধু দেব বর্মন, তুলসীবতীর হলে ভোর 5টা 5:30টায় আলী আহমেদ হোসেন সানাই, মনিলাল নাগ সেতার ডুয়েট দিচ্ছিলাম আর কি। এই ভোরবেলা যখন উনি স্টেজে ওনারা ধরছেন আর কি সুর, তখন এই অনাথ বন্ধু বাইরে আইয়া সূর্যের দিকে তাকাই যায়, আমার চোখে ধরে পড়ে প্রণাম করছে, কালীবাবু এই সুর এই দৃশ্য আর আগরতলা কেউ দেখাতে পারবে না। আর নাই তো এখন হোল নাইট প্রোগ্রামের ব্যাপারই নাই, মিডনাইট হোল নাইট প্রোগ্রামের কি যে পরিবেশ তৈরি হয়েছিল এটা বলার না। আমি বুঝাইতে পারবো না তোমরা যে কি ধরনের হয়েছিল আর কি। এই সূর্য নমস্কার করছে, সূর্য উঠতেছে আর কি, এই দৃশ্য এই সুর আর আমরা শুনতে পারবো না। ওই দিন আপনি কি বাজিয়েছিলেন, কোন রাগ বাজিয়েছিলেন আপনার যদি মনে থাকে? সোনাবার রাগ বাজিয়েছিলেন। সেইটাই বলছি, এই যে পরিমণ্ডল তৈরি করা, হ্যাঁ, তারপরে একটা কেরামত খাসে কি স্টেজটা, এই এরকম স্টেজ কোন জায়গায় দেখছেন? একসাথে এক ঝাঁক অত গুণী শিল্পীরা, যেমন ধরো কার কাছে গল্প করলাম, কেরামত খাসে 2-3 দিন আগে এসেছিলেন। কেরামত খাসে বললো যে প্রথম দিন মায়া চ্যাটার্জির সঙ্গে বাজালো আর উনি লহড়া বাজালেন। বললো কি রেগে কিরকম ভালো লাগলো? আমি যে হ্যাঁ লেগেছে, ততটা না। ও আচ্ছা, কালকে তো আছে অনুষ্ঠান, দেখা যাক কালকে কি করা যায়। কালকে পরের দিন হোল নাইট, রাত্র 2:30টার সময় বসলেন মনিলাল নাগ সেতার সঙ্গে কেরামত খাসেব। মনিলাল নাগ পুত্রবৎ বয়সে, কেরামত খাসেবের সঙ্গে বয়সে পুত্রবৎ। আচ্ছা, সবাই ভাবছে
এই বিমল কর, প্রয়াত বিমল কর বলছে, কালীবাবু ভয় হচ্ছে, এই বয়সে উনি মনিলাল নাগের সঙ্গে বসেছেন কি না না জানি হয়, মানে সবাই আমরা খাসাকে নিয়ে চিন্তায় অস্থির আছে। কি কুমুতুম রে চললো, আলাপ সালাপ চললো, আলাপ সালাপ ছিল, জুট ঝালাপ শেষ। তারপরে যখন গদ ধরলো, গদ চললো, মানুষ ঝিমোচ্ছে, মানে তখন তো 3টা বাজে, 3:30 বাজে মানুষ ঝিমোচ্ছে। তারপরে কেরামত খাঁ সাহেব একটা টুকরা ধরলো, ধরে যে দেখাইটা দিল আর কি, মানুষ পাকা হয়ে গেছে, মানে মানুষ হায় হায় করে উঠছে। এমন একটা দেখাইটা এইভাবেই উনি দেখালো আর কি, ঠাকুরের দিকে তাকাইয়া। অপূর্ব বলতাম না আমি, অপূর্ব, যে ভাষায় প্রকাশ করা যায় না। এই হচ্ছে কেরামত খাঁ সাহেব এবং মনিলাল নাগ। মানে এই যে একের পর এক এত বড় বড় প্রোগ্রাম, তার একটা রেজাল্ট তখন আগরতলা শহর বা শহরের বাইরেও বিভিন্ন দিকে ছড়াতে লাগলো। তারপরে আপনি একটা সময় পরে আপনারা একটা, কিন্তু এই যে আমরা উচ্চাঙ্গ সঙ্গীত বা যে অনুষ্ঠান করার পরে সব ব্যাপারে, সব আইটেমে, সব বিষয়ে মানুষ, মেয়েরা সব নাচের জন্য উৎসাহী হয়ে গেল, যে হাউ টু মানে লার্ন এই ধরনের নাচ করতে হবে। বিশেষ করে কত্থকের প্রতি মায়াচলের যেটা অদ্ভুত। আমি আপনার ইমোশনটা বুঝতে পারছি, আপনি অনেক স্মৃতিতে চলে গেছেন এবং সেখানে অনেক পুরনো কথা মনে পড়ছে। আপনি আরো যদি একটু বলেন আর কি, মানে এটা তো মানে একটা সময় গেল, তারপরে আমরাও দেখেছি বিভিন্ন সময় আসে, মানে এইখানে আগরতলাতে বা উদয়পুরে গিয়েও আপনি অনেক প্রোগ্রাম করিয়েছেন, বিভিন্ন শিল্পীদের নিয়ে গেছেন। ওই সব স্মৃতি যদি কিছু থাকে, যেখানে কত্থকের হোক বা মণিপুরি বা ভরতনাট্যম, আরো তো মানে ক্লাসিক্যাল ডান্সের আরো শাখাগুলো আসছে, কত্থক বাদ দিয়েও, ওইসব কোনো অন্যান্য শাখার কোনো নৃত্যশিল্পীকে আনিয়েছেন বা করেছে, এরকম কিছু আছে কিছু? এখানে মধ্যে যেমন আমরা যত শিল্পী আনিয়েছি, গানে টানের মধ্যে সব শিল্পী, সুনন্দ পট্টনায়ক এখানে গান করে গেছেন, এটি কানন মালবিকা কানন গান করে গেছেন, কিন্তু ওদেরকে নিয়ে এটা হরেকৃষ্ণ স্যারের মুখে গল্প শোনা যায়, গানের সঙ্গে সান্নাকে তবলা বাজিয়েছেন, মানে হরেকৃষ্ণের ঘটনা হচ্ছে, এটি কানন ত্রিপুরা সার্ভিস কমিশনে বিচারক হয়ে এসছেন। আচ্ছা, এখানে যারা চাকরি পাবে, চাকরি দেওয়ার জন্য প্রপোজ হয়েছে, তাদের গান শুনবে, শুনে এটি কানন বলে যাবে যে ভালো খারাপ ইত্যাদি। কথা তখন তুলেছে, দুটো ইতিহাস বলবো। তখন এটি কানন এসেছে, উনি যা করে গেছেন, করে এখন সবাই অফিসে ধরেছে, স্যার আপনার একটু আপনার গান শুনবো। আমার গান শুনবেন? ভালো কথা, একটু শোনাবো। তখন অগ্নি আচার্য, আমাকে অগ্নি আচার্য ডেপুটি সেক্রেটারি, কালীবাবু এটি কানন সাহেব একটু গান করবে। অগ্নিকুমার আচার্য, অগ্নিকুমার একটু গান করবে। তো তবলার ব্যাপারে একটু আমি ফোন করেছিলাম মিউজিক কলেজে, প্রদীপ ভট্টাচার্য, তনু ডাক নাম। উনি বললেন যে না না, আমি পারবো না, হরেকৃষ্ণকে বলেন। ঠিক আছে, আমি তো যাবো বুঝছি, ঠিক আছে হরেকৃষ্ণ রাজি হয়েছে তো? হ্যাঁ রাজি হয়েছে। আমি বাস হরেকৃষ্ণ চলবো, কোনো চিন্তার কারণ, আপনি আসবেন কিন্তু আমি নিয়ে যাবো। এগুলো একটি কেন এই প্রদীপ ভট্টাচার্য, তনু ডাকতাম তনু, তৎকালীন দিনে অরুণ কর ছিল এডুকেশন মন্ত্রী, খোয়াই বাড়ি অরুণ কর, মাঝখানে কংগ্রেস ঢুকলো না, অরুণ কর তখন একটা সিনিয়র লেকচারার পোস্ট খালি তবলা, অরুণ করে মোটিভেট করে আনতেন করে রাজি করাইছি। টিপিএসসির মানুষ দেব বর্মন, মানুষ দেব বর্মন তো শেষে চাকরি করলেন সেই পোস্টে, ইন্টারভিউ ফেসবুক। তখন শ্যামল বোস তবলা, তবলিয়া শ্যামল বোস এলেন, এসেই এয়ারপোর্টে এই অগ্নি আচার্যকে বললেন, কালীপদ ভট্টাচার্যকে আপনারা চেনেন? হ্যাঁ চিনি, ওনাকে আমার চাই এক্ষুনি। তখন অগ্নি আচার্য বললেন যে না, আমরা পরীক্ষা যতক্ষণ শেষ না হবে বোস সাহেব, আমরা তো পাবলিকের সঙ্গে আপনাকে মিশতে দেবো না, এটা হয় না, এটা আমাদের অ্যাজ পার ক্রাইটেরিয়া। ঠিক আছে, তা আমি পরীক্ষা শেষ করে দিলাম, ওনাকে আমি পাই, আপনার চেম্বারে ওনাকে বসে দেবেন। আমার ফোন করছে অগ্নি আচার্য, কালীবাবু এই ঘটনা, আপনি চলে আসেন তাড়াতাড়ি। আমি অগ্নি আচার্য চেম্বারে বসে চা খেতেছি, বিস্কুট খেতেছি,
বেরিয়েছে, শেষ করে বেরিয়ে কালিদা তুমি এসছো, উনি আমার ডাকতো কালিদা আর আমি ডাকতাম শ্যামলদা, শ্যামল বোস। তারপরে তখন এই একটা সাইড প্যারালাইজ, এই হাতটা এই সাইডটা প্যারালাইজ, যার তবলা বাজাতে পারে না, একটি ছেলে। মানসবাবু এসে নমস্কার করলো যে হ্যাঁ পরীক্ষা হয়ে গেছে, শুনেন আমি একটা কথা বলি মানসবাবু, আপনার একটা কথা বলে যায়, একটা সরকারি সঙ্গীত বিদ্যালয়, সেই সরকারি সঙ্গীত বিদ্যালয়ে একটা সিনিয়র লেকচারার পোস্ট বলে কথা, ছেলেরা আসবে, মেয়েরাও আসতে এখন আসছে তবলা শিখতে, একটা ভালো লোক এখানে আপনারা বসান যাতে সবাই ভালোভাবে শিখতে পারে। এখানে যা ইন্টারভিউ হয়েছে এগুলো আমি রিকমেন্ড করতে পারি না। তখন আপনি ভালো করে অ্যাডভার্টাইজমেন্ট করুন, আমি আসবো, আমি এসে ঠিক করে দেবো। কারণ না এখানে বাইরের লোক এসে এখানে থাকতে চায় না, কি করবো আমরা, কিছু করার নেই। তাহলে আর কি করবেন, এখানের মধ্যে একজন আছে, ওর নাম প্রদীপ বোধহয়, ওকে দিয়ে দিন, আমি সই করে দিয়ে দেবো, আপনারা রেডি করুন, কাগজ দিয়ে দেন। তখন গাড়ি, আমি একটি গাড়ি দেই, গাড়ি নিয়ে কালীবাবুকে নিয়ে আপনি চলে যান সিপাহী জেলা ঘুরে আসুন। না আমি সিপাহী জেলা যাবো না, কালীদাকে নিয়ে আমি যাবো গৌর শাহর বাড়িতে, শ্যামসুন্দর জুয়েলার্স। বোর্দারে ফোন করলাম, বোর্দা শ্যামল বোস আইসে আপনার বাড়িতে আসবো, আপনার বাড়িতে একটু বসবো, আনন্দ করবো। আচ্ছা তোমরা কয়জন আইবে? আমরা যে 10-12 জন আর কি, ঠিক আছে খাওয়া দাওয়া আমি রেডি করতে আছি। আর আমদিলও আসলো, এই সে তনু আমার কিছু কালিদা আর গোবেট কিছুই জানে না, এটা আমি কি করে রিকমেন্ড করি। আরেকটা প্রশ্ন, এই যে তখন বিভিন্ন নৃত্যশিল্পীরা নাচ করতে আসছেন আগরতলায়, এবং তখন তাদের সঙ্গে তো নিশ্চয়ই কেউ না কেউ বাজিয়েছেন, এখানে স্থানীয় কেউ কি কোনো অনুষ্ঠানে নাচের সঙ্গে বাজিয়েছিলেন? তখন স্থানীয় কোনো তবলা শিল্পী বা ভোকালিস্ট নাচের সঙ্গে বাজানো বা গান গাওয়া, মানে কত্থক নাচের সঙ্গে আপনাদের প্রোগ্রামগুলোতে, যেমন আপনি বললেন রানী খানমের কথা, বাইরে থেকে এসেছে কত্থক নাচের লোক, এমন কোনো শিল্পীর সঙ্গে আগরতলার কোনো তবলা শিল্পী বসে নাই কোনোদিনও, বসতে আমি দেখি নাই আমার জীবনে, আমি দেখি নাই। এই স্থানীয় যে এখন কত্থক নৃত্যশিল্পী তাদের মধ্যে যারা এখন সঙ্গত করেন, এই জিনিসটা কবে মানে দেখতে পারলেন যে হ্যাঁ তবলায়, যেমন আমি শুনেছি নারুদার একটা ইন্টারভিউতে জানতে পারলাম যে নারুদাও একটা সময় মানে ছোটবেলায় এই কত্থকের সঙ্গে তবলা বাজানো একটু শুরু করেছে। ছোটবেলায় হয়তো কোথাও বাজিয়েছে, কিন্তু কোনো ভালো অনুষ্ঠানে কত্থকের সঙ্গে বাজাতে আমি দেখি না। তবে তবলাটা ডেভেলপ হয়েছে যুগল সরকার আসার পরে। যুগলবাবু যখন এখানে এসেছেন তখন ওনার প্রথম প্রসাদ, তবলার প্রসাদটা প্রচণ্ড হয়েছে। এই মনু, মঞ্জু, নারায়ণ বিশ্বাস, প্রহ্লাদ যার নাম আমি শুনতেছি, তারা সবাই এই হরকৃষ্ণর দ্বারাই সবাই ডেভেলপ হয়ে গেছে, এবং বিশেষ করে নারু তো ভালো জায়গায় গেছে, পৌঁছেছে। কিন্তু একমাত্র নারায়ণ বিশ্বাস বাজিয়েছে এর সঙ্গে, আমি ছিলাম সেই অনুষ্ঠানে, রবীন্দ্রসঙ্গীত করে শ্রীকান্ত আচার্যের সঙ্গে বাজিয়েছে এই রবীন্দ্র হলে, সেটা আমি দেখেছি। কিন্তু কত্থক ড্যান্সের সূচির সঙ্গে আমি কোনো ভোকালিস্ট মানে গান গেয়েছেন কি, মানে আমাদের লোকাল কোনো ভোকালিস্ট মানে কত্থক নাচের সঙ্গে বাইরের শিল্পী বা এখানে কোনো শিল্পীর সঙ্গে গান গাইতে শুনেছেন এরকম কিছু? না। আচ্ছা, মানে একটা সময় আমরা যেটা দেখেছিলাম যে দেবব্রত ঘোষ, মানে এই যে তেলিয়া মোড়ার একজন, এখানে নগমা বাজিয়েছে। আচ্ছা, যেমন পরিমল চক্রবর্তী তবলা বাজাবে, নগমা বাজিয়েছে দেবব্রত খুব ভালো ট্যালেন্টেড ছেলে ছিল, যথেষ্ট মেধা ছিল মিউজিকে, কিন্তু সেটা কাজে সে লাগাতে পারে না, বিপদগামী হয়ে সে অসময়ে মৃত্যু তার বরণ করতে হলো। দেবব্রত ঘোষ যথেষ্ট ভালো শিল্পী ছিল, মেধাবী ছিল। আপনি আগামীটা কিরকম দেখছেন? বিশেষ করে শাস্ত্রীয় নাচের কথা বলবো, গানেরটা আমি জানি আপনার একদম বলবেন, আমি কিন্তু শাস্ত্রীয় নাচেরটা আগে জানতে চাইবো যে আগরতলায় বা বৃহত্তর আগরতলায় বা ত্রিপুরা ব্যাপী শাস্ত্রীয় নাচ, কত্থক, ভরতনাট্যম, মণিপুরি, উড়িষ্যি, কথাকলি যাই আছে এখানে যেগুলো চর্চা হয়, মানে কি সম্ভাবনা দেখছেন বা কোন জায়গাগুলোতে আপনার মনে হয় আরো ভালো করা দরকার? খুব ভালো কথা বলেছো। আমি কয়েকদিন আগেও রবীন্দ্র হলের 2 নম্বর হলে, না এটা 2 নম্বর ছোট হলে একটা অনুষ্ঠান হয়েছিল, কাদের আমার ঠিক মনে পড়তেছে না, সেখানে রতন চক্রবর্তী এমএলএ, খয়ালপুরের এমএলএ,
উনিও কথা বলবেন, বক্তব্য রাখবেন। আমাকেও বলেছে একটু বক্তব্য রাখতে, সেখানে আমি ছিলাম। তখন যখন আমি বক্তব্য রাখতে গেলাম তখন আমি বললাম একটা কথা, এখানে আমার যা ধারণা, আমি যতদিন যাবৎ গান বাজনা করি, রতন চক্রবর্তী বসা স্টেজে যতদিন যাবৎ আমি গান বাজনা করি, আমি যা দেখতেছি এখন ত্রিপুরা রাজ্যে সব বিষয়ে লোক যে শেখাবে, গান, যন্ত্র, তবলা, কথা পড়ে আসছে, গান, যন্ত্র ইত্যাদি, যেমন সেতার, সরোদ, গান, লোক নাই। যে শেখাবে সেই ধরনের লোক অভাব। কবে যে পূর্ণ হবে জানি না। এখন সেই পূর্ণ হওয়ার মতো লোকও দেখছি না যে তৈরি হয়ে আসছে, আরো 2-4 বছর পরে তারা শেখাতে পারবে, সেরকম সম্ভাবনাও আমি দেখছি না। আর তবলাটা যুগল সরকার আসার পরে যথেষ্ট ডেভেলপড হয়েছে। আমার মনে হয় তবলাটা কিছুটা ডেভেলপড হওয়ার রাস্তা তৈরি হয়ে আছে, যদি যারা তবলা শিখেছেন যুগলবাবুর কাছে, তারা যদি মানসিকভাবে তৈরি হয় যে আমরাও সেই কিছু ছেলে মেয়ে তৈরি করব, তাহলে নিশ্চিত তবলা শেখার যথেষ্ট সুযোগ রয়ে গেছে। কিন্তু বাকি গান বাজনার কথা আমি একেবারে 0 পয়েন্টে বলবো যে কেউ দ্যার ইজ নান, আর বিশেষ করে নাচের তো নাই আর কি। আজকে একটি মেয়ে জয়েন করলো গুয়াহাটিতে, স্মিতা লাঘর। সে বাসায় এসে আমাকে প্রণাম করে আমার ঠিকানা দিয়ে মিষ্টি দিয়ে গেল। সে চলে গেল রেজিগনেশন দিয়ে। সে টিকতে পারলো না মিউজিক কলেজে, সে নাচের ছিল, জানো। আর কি কইতাম, আর কি বলবো বলো? না ঠিক আছে, আপনার অভিজ্ঞতা মানে আপনি অনেক দিনের অভিজ্ঞ লোক, আপনি আপনার মানে বক্তব্য বলেছেন এবং তার মধ্যে নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে এবং তা আমাদের দর্শকও ধরতে পারবে আশা করি। আমি শেষ যেটা প্রশ্ন করব, আপনার কি মানে অনেক দিনের জার্নি, আপনি শেষ আরেকবার আপনাকে যদি আমরা মঞ্চে দেখতে চাই, সেটা মানে কবে দেখতে পারবো? বা আপনার কি ধরনের কোনো পরিকল্পনা আছে যে একবার আমি মানে আমার গুণমুগ্ধ যারা আছে তাদের জন্য একবার মানে অল্প সময়ের জন্য হলো মানে একটু তবলা নিয়ে মঞ্চে বসবো, যেটা আমাদের কাছে স্মৃতি হয়ে থাকে? হ্যাঁ, না সেরকম তো আশা করতেই পারি, আশা করাটা খুব স্বাভাবিক। যেহেতু তবলা আমি ভালোবাসি, আর তবলা নিয়ে যথেষ্ট কাজকর্মও করেছি, দূরদর্শনে করেছি, রেডিওতেও করেছি, কিন্তু সেটা বড় কথা না। করেছি। হ্যাঁ, তারপরে লাস্ট মুহূর্তে দূরদর্শন ডেকেছে, আমি না করে দিয়েছি, কারণ ওরা বসিয়ে লাইট ফাইট ঠিক করে তবলার সুর টুর ঠিক থাকে না, কোমর ধরে যায়, আমি আর যাই না। তবে তবলা প্রতি আকর্ষণ যথেষ্ট আছে, মৃত্যু অবধি থাকবে। যদি শরীরে পারমিট করে 10 মিনিটের জন্য একটু যদি তবলা হাত রাখতে পারি, আমি ধন্য হবো আর কি। সেই সুযোগটা আমরা কবে পাবো? আপনার কি কোনো পরিকল্পনা আছে? না হলে আমার কোনো পরিকল্পনা নেই। আমার এটা নির্ভর করবে আমার শারীরিক ব্যাপার উপরে। তবে আমার যদি সেরকম ভাবে কিছু বসতে হয়, আমাকে আগে একটু তৈরি হতে হবে। না, এখন যে ব্যবস্থা আছে, এখন একেবারেই তবলা ছাড়া। আমার ছেলে বাজায় অবশ্য, কিন্তু তবু ছেলে বাজনা যেতে হবে না, আমাকে অন্তত 10 মিনিট, অন্তত না হলে একটা পেশকার, একটা কায়দা, একটা টুকরা আমার তো বাজাতে। যেমন তোমাকে একটু আগে বলেছিলাম, খুব ভালো লাগলো যেহেতু আপনার সঙ্গে কথা বলে, অনেক স্মৃতি আপনি মন্থন করে আমাদেরকে শোনালেন, অনেক না জানা তথ্য এবং অনেক এরকম কথা যেগুলো হয়তো অন্যরা বলতে চাইবে না, মানে ক্যামেরার সামনে অন্তত পক্ষে সরাসরি বলবে না, আপনি বললেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাকে নমস্কার জানাই এবং দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমরা চেষ্টা করব এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরার সঙ্গীত জগতের, বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত জগতের বিভিন্ন অজানা তথ্য আপনাদের সঙ্গে তুলে আনার জন্য। আবারও আপনাকে ধন্যবাদ, নমস্কার।